আহ, এত অভাব আর ভালো লাগে না সুখী দিদি। ঠিকভাবে দুটো খেতেও পারি না। এই বনে তো তেমন কোনো কাজও নেই। সেই কথা কি আর বলতে টুনি, ঘরে এক মুঠো খাবার নেই, কোনো কাজও খুঁজে পাচ্ছি না। বাড়িতে শুধু পুকুরের এক কলস পানি আছে। দিদি চিন্তা করো না, সৃষ্টিকর্তা একদিন ঠিক আমাদের মুখের দিকে তাকাবে। এবার আমি আসি দিদি, এর থেকে বাড়িতে গিয়ে ঘুমিয়ে থাকা ভালো। টনি সবার সাথে কথা বলে ধীর পায়ে বাড়ির দিকে হাঁটতে থাকে। এমন সময় জঙ্গলের মাঝে একটা চকচকে হাড়ির দিকে টুনির চোখ যায়। আরে আরে, এটা কি এমন চকচক করছে? দেখে তো মনে হচ্ছে কোনো হীরের হার হবে। পাখিদের মুখে তো শুনেছি পূর্ণিমার রাতে এদিকে পরীরা এসে নৃত্য করে। তাহলে কি এটা কোনো পরীর হার? টনি খুশি হয়ে হীরের হারটা হাতে নেয় আর বাড়িতে চলে আসে। আমার তো পেটে খিদে, ঘর ভাঙা, তাই বিলাসিতা না করে আমি বরং এই হারটা বিক্রি করি। তাহলে বেশ টাকা পাওয়া যাবে আর আমার সব চাহিদা পূরণ হবে। এরপর টনি আর কোনো কিছু চিন্তা না করে হীরের হারটি বিক্রি করে দেয় আর যা টাকা পায় তা দিয়ে বড় একটা বাড়ি বানায়। টনি বনের সব থেকে ধনী পাখি হয়ে যায় আর বনের পাখিদের সাহায্য করতে থাকে। সত্যি টুনি, তুই যদি আমাদের সাহায্য না করতে তাহলে আমরা এতদিন না খেয়ে মরে যেতাম। তুই অনেক ভালো রে টুনি। এভাবে কেন বলছো কাকুলি দিদি? তোমরাই তো আমার আপন, আর তোমাদের আমি ভুলে যাই কি করে বলো? টনি এভাবেই পাখিদের পাশে দাঁড়াতো। যখনই যে কোনো পাখি বিপদে পড়তো টনি তাদের সাহায্য করত। এভাবেই দিন কাটতে থাকে। না না, আমি যদি এভাবে পাখিদের সাহায্য করি তাহলে তো কিছুদিন পর আমি সবার মতো গরিব হয়ে যাব। না না, আমাকে আর সাহায্য করা যাবে না কাউকে। টনি এভাবেই হঠাৎ বদলে যেতে শুরু করে। পাখিরা সাহায্যের জন্য এলে টনিরা তাদের ফিরিয়ে দিতে শুরু করে। টনি রে টনি, সবার মুখে শুনেছি তুই হঠাৎ বদলে গেছিস। তুই আমাকে আজকে ফিরিয়ে দিস না টনি, আমার মেয়েটার অপারেশনের জন্য অনেক টাকা লাগবে। তুই আমাকে সাহায্য কর। ময়ূরন দিদি, আমি তোমাদের কি সারা জীবন সাহায্য করব? যা টাকা জমিয়েছিলাম সব তোমাদের দিতে শেষ হয়ে যাচ্ছে আমার। না না, আমি সাহায্য করতে পারবো না। আর শোনো, আমি এখন ধনী পাখি, তাই আমাকে সম্মান দিবে। টনি অহংকারে সুখীর মুখের ওপরেই দরজা লাগিয়ে দেয় আর সুখী কাঁদতে কাঁদতে চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে। দিন দিন টনি আরো অহংকারী হতে থাকে। এদিকে দিন যেতে যেতে বৈশাখ মাস চলে আসে। এই সময়ে প্রায় কালবৈশাখী ঝড় হানা দেওয়ার কারণে পাখিরা চিন্তায় পড়ে যায়। কি সখী দিদি, কবুতর দাদা, এভাবে বাড়ি জোড়াতালি দিয়ে কি হবে শুনি? এক ঝড়ের তাণ্ডবেই তো বাড়ি দুমড়ে মুচড়ে যাবে। তা তুই ঠিকই বলেছিস কাকলি, এমনটা করে নিজের মনকে সান্ত্বনা দিচ্ছি। কি করব বল, আমাদের বাড়ি ঘর তো ঠিক করার টাকা নেই। ভাগ্যে কি আছে কে জানে। শুধু তোমাদের কথা বলছো কেন দিদি? এই বনে টুনি বাদে তো আমাদের কারোর বাড়ি ঠিক নেই। এক ঝড়ে সবার বাড়ি ভেঙে যাবে মনে হয়। আরে বাহ, ভালো কথা। টনির তো অনেক সুন্দর নতুন বাড়ি। ঝড়ের রাতে যদি আমরা টনির কাছে আশ্রয় চাই, টনি আমাদের আশ্রয় দিবে না? তুমি জানো না নাকি কবুতর, টনি এখন আমাদের ভুলে গেছে। টনি আমাদের কি না সাহায্য করবে? তুমি ঠিক কথাই বলেছো সুখী দিদি, আমার বাড়িটা অনেক সুন্দর। আমি তো আমার সুন্দর বাড়িকে আশ্রয় কেন্দ্র বানাতে পারি না, বুঝেছো? তাই আমার উপর মিথ্যে আশা রেখো না। টুনি অহংকার দেখিয়ে সেখান থেকে চলে যায়। পাখিরা এতে আরো চিন্তায় পড়ে যায়। তারা ঝড়ে সন্তান নিয়ে কি করবে না করবে বুঝে উঠতে পারে না। এভাবেই বেশ ভালোই কাটছিল। কিন্তু একদিন বিকেলে হঠাৎ আকাশ কালো মেঘে ছেয়ে যায় আর সন্ধ্যার পরপরই শুরু হয় বজ্র সহ বৃষ্টি। কাল বৈশাখীর দমকা হাওয়া জানিয়ে দিচ্ছিল আর কিছুক্ষণের মাঝে এসে তাদের সবাইকে নিঃস্ব বানিয়ে দিয়ে যাবে। এটাই যেন তার আগাম বার্তা। চারপাশে পাখিদের আহাজারি কান্নায় সেদিনের সন্ধ্যাটা বেশ ভারী হয়ে এসেছিল। সবার মুখে ছিল ভয়ের ছাপ। কবুতর দেখো, মেয়েটা কেমন ভয়ে চুপসে গেছে। সুখী অসহায় ভাবে বারবার তার মেয়ের মুখের দিকে তাকাচ্ছিল। এমন সময় হঠাৎ তাদের দরজায় কড়া নাড়ার শব্দ হয়। সুখী এগিয়ে দরজা খুলতে অবাক হয়ে যায়। অবাক হওয়ার কিছুই নেই, চলো আমার সাথে আমার বাড়িতে। সুখী হঠাৎ এমন আচরণ দেখে বেশ কিছুটা অবাক হয়ে যায় আর মেয়ে স্বামী নিয়ে টুনির বাড়িতে আশ্রয় নেয়।
এরপর টুনি একে একে সব পাখিকে তার বাড়িতে নিয়ে আসে আর পাখিরা ঝড়ের মাঝে একটা আশ্রয় পেয়ে বেশ খুশি হয়। ধন্যবাদ টুনি, সত্যি তোর এই উপকার আমরা ভুলবো না। বলো, তোমরা এই ঝড়ের রাতে কি খেতে চাও? খিচুড়ি? সত্যি তুই খিচুড়ি খাওয়াবি? তাহলে তো বেশ ভালো হবে। এরপর টুনি রান্নাঘরে যায় সবার জন্য খিচুড়ি বানাতে। আরে আরে, দুদিন আগেও তো টুনি আমাদের সহ্যই করতে পারতো না, তাহলে হঠাৎ টুনির এমন কি হলো যে আমাদের এত ভালোবাসা দিচ্ছে? না না, আমি এত কিছু ভাবছি কেন? এদিকে রাত বাড়ার সাথে সাথে ঝড়ের গতিবেগ আরো বাড়তে থাকে। টুনির বাড়ি বাদে বনের বাকি পাখিদের বাড়ি ঘর লণ্ডভণ্ড হয়ে যায়। এদিকে টুনির এমন অতিরিক্ত ভালো ব্যবহার দেখে পাখিরা বেশ অবাক হয়ে যায়। এভাবেই রাত কেটে সকাল হয়। তোমাদের বাড়ি ঘর তো ভেঙে গেছে, তাই তোমরা বরং আমার বাড়িতেই কদিন থাকো, তারপর তো তোমাদের অন্য ঠিকানা হবে। অন্য ঠিকানা মানে? মানে তোমরা তো নতুন বাড়ি বানাবে, তাই বললাম আর কি। ও তাই বলো, তবে তোমরা সবাই এখানেই থাকো সুখী। আমি আর কালু আর তোতা মিলে দেখি ভালো বাঁশকাঠ পাই কিনা। এরপর ছেলে পাখিরা টুনির বাড়িতে সবাইকে রেখে বাঁশকাঠ সংগ্রহ করতে চলে যায়। এমন সময় তারা একটি ছোট্ট ঘর দেখতে পায়। আরে আরে, ঝড়ে তো সবার বাড়ি ভেঙে গেছে, এই ঘর আবার এখনো অক্ষত আছে। এই চলো তো গিয়ে দেখি। এরপর তারা গিয়ে সেই ঘরে টুনিকে হাত মুখ বাঁধা অবস্থায় দেখতে পায় আর তা দেখে পাখিরা ভীষণ অবাক হয়ে যায়। আরে এ আমরা কি দেখছি? টনি টনি এখানে এলো কি করে? টনিকে তো আমরা বাড়িতে রেখে এলাম। কবুতর দাদা, চলো আমরা ওর মুখের বাঁধন খুলে দেই। একে টনি, তুমি যদি এখানে বন্দি থাকো তাহলে ওই বাড়িতে কে? ও একটা ডাইনি, ও তোমাদের ক্ষতি করবে। তোমাদের ধরে নিয়ে যাওয়ার জন্য তোমাদের আশ্রয় দিয়েছে আমার রূপ নিয়ে, আর আমাকে এখানে বন্দি করে গেছে। কিন্তু ওই ডাইনির সাথে আমাদের কোনো শত্রুতা নেই তো। সব দোষ আমার পাপের শাস্তি তোমরা পেতে বসেছো। শোনো তবে। এ কি ডাইনি, তুমি আমার বাড়িতে কি চাই? আমি কোনো সাহায্য করতে পারবো না। শয়তান পাখি, আমাকে দেখে কি তোর ভয় করছে না নাকি? একেই তো আমার হাড় বিক্রি করে ধনী হয়েছিস, তার উপর আমাকে অপমান করছিস। কি? ওই হাড় তোমার? হ্যাঁ, ওই হাড় আমার। তুই তো আমার হাড় বিক্রি করে দিয়েছিস। আমার হাড় তো আমি আর ফিরে পাবো না, তাই তোদের বনের সবাইকে আমি উচিত শিক্ষা দিব। এরপর ডাইনি আমাকে বন্দি করে আমার ছদ্মবেশ ধরে। তাই তো বলি, তোমার এত ভালো ব্যবহার হলো কবে? এই চলো সবাই, এক্ষুনি তান্ত্রিকের কাছে যেতে হবে। এরপর সবাই তান্ত্রিকের কাছে যায় আর তান্ত্রিককে নিয়ে টুনির বাড়িতে যায়। হে কি, তোমরা এসেছো? কিন্তু সাথে তান্ত্রিক কেন? তোকে বন্দি করতে শয়তান ডাইনি। কি ভেবেছিলি তুই অন্যের রূপ নিয়ে থাকবি আর কেউ বুঝতে পারবে না? এবার বন্দি হ। এরপর তান্ত্রিক জাদু বলে ডাইনিকে তার আসল রূপে ফিরিয়ে এনে খাঁচায় বন্দি করে। এই আমাকে ছেড়ে দে, ছেড়ে দে আমাকে, চাই না, আমার হার চাই না। আমি অনেক দূরে যাব, তোদের কোনো ক্ষতি করব না। ঠিক আছে ঠিক আছে, একদিন ঝড়ের রাতে আমাদের আশ্রয় দিয়েছিলে, তাই মুক্ত করে দিলাম। এরপর ডাইনি মুক্ত হয়ে সেখান থেকে একেবারে চলে যায়। এসব কি কবুতর? আমরা তো কিছুই বুঝতে পারছি না। এরপর কবুতর বাকিদের সবটা খুলে বলে। ক্ষমা করে দাও, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি একটা লোভী আর অহংকারী পাখি। আমি তোমাদের এত অপমান করেছি, তবুও তোমরা আমাকে বাঁচালে। আবার আমার জন্য তোমাদের বিপদেও পড়তে হতো আরো। থাক টনি, আর কাঁদিস না, তুই তো আমাদের বন্ধু, তোকে আমরা ক্ষমা করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, তবে এখন থেকে কিন্তু তোমরা আমার বাড়িতেই থাকবে। আমি তোমাদের নতুন বাড়ি বানিয়ে দিব। এরপর সবাই টুনির বাড়িতে থাকতে শুরু করে। দেখলে তো বন্ধুরা, অহংকার করলে কি হয়, তাই আমরা অহংকার করব না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টসে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। অনেকটা তো বেলা হয়েছে,
এখন আমরা কি খাবো? আমার যে বড্ড খিদে পেয়েছে মা। আমাকে কেন বলছিস? তোর বাবা এলি, তোর বাবাকে বলিস। সারাদিন তো একটা ভাঙা ঠেলা গাড়ি চালায়, 1 টাকা ইনকাম করার নাম নেই। এভাবেই টুনি জোরে জোরে কথা বলতে থাকে। টুনিদের বাড়ির সামনে বটগাছে এক ডাইনি বাস করে। ডাইনি যখন ঘুমাচ্ছিল ঠিক তখনই টুনির জোরে কথায় ডাইনির ঘুম ভেঙে যায়। ধুর ধুর, সকাল সকাল এদের চিৎকার আবার শুরু হলো। প্রতিদিন এদের চিৎকার আর ভালো লাগে না। এরা যে কেন এত গরিব বুঝে না বাপু। এদের কারণে শান্তি করে ঘুমাতেও পারি না। তোতা দাদা, এই যে এখানে সব বাজারের বস্তা আছে, এগুলো কোথায় রাখবো? এনেছিস? খুব ভালো হয়েছে রে টোনা। তুই এক কাজ কর, ধীরে ধীরে বস্তাগুলো নামিয়ে আমার দোকানের ভিতরে রেখে দে। আচ্ছা ঠিক আছে তোতা দাদা, রাখছি। তোতা দাদা, সবগুলো বস্তা নামিয়ে রেখেছি, এখন তুমি আমাকে আমার পারিশ্রমিকটা দিয়ে দাও। এরপর টোনা তো তার কাছ থেকে পারিশ্রমিক নিয়ে আবারও ঠেলাগাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। টোনা সারাদিন কঠোর পরিশ্রম করে, কিন্তু তার বিনিময়ে পারিশ্রমিক খুবই কম পায়। এ কারণে টোনাদের অভাব কিছুতেই দূর হয় না। সারাদিনে কয়েকটা টাকা পেলাম, এই টাকা দিয়ে তো কিছুই কিনতে পারবো না। সারাদিন এত খাটার পর খুবই ক্লান্ত লাগছে। আগে বাসায় যাই, বিশ্রাম করি, পরে না হয় বাজার করে নিয়ে আসবো। এই বলে টোনা আর দেরি না করে তার বাসার উদ্দেশ্যে রওনা হয়। আর এক পর্যায়ে টোনা তার বাড়িতে ফিরে আসে। বাবা, বাবা, তুমি বাজার করে নিয়ে এসেছো? না রে মা, কিছুই আনিনি। তোর বাবা কি আর নিয়ে আসবে? এখানে থাকতে হলে আমাদের না খেয়ে মরতে হবে। এর থেকে আমার বাবার বাড়িতে চলে যাওয়াই অনেক ভালো। টুকি, চলে আয়, আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। টুনি, তুমি এসব কি বলছো? তোমরা চলে গেলে আমার কি হবে? তোমরা ছাড়া যে আমার আর কেউ নেই। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। সামন থেকে সরে যাও টোনা, আমাদের যেতে দাও। দয়া করে আমাকে ছেড়ে চলে যেও না টুনি। আমি আজকে থেকে আরো পরিশ্রম করব। আমি তোমাদের খাবারের ব্যবস্থা করছি, তবুও তুমি চলে যেও না। আহারে, এদের কত কষ্ট। এদের কষ্ট আর আমি দেখতে পাচ্ছি না। এদের কষ্ট দূর করতে হলে আমাকেই কিছু একটা করতে হবে। আচ্ছা ঠিক আছে টোনা, আমি তোমাকে একটা সুযোগ দিলাম, দেখি তুমি কি করতে পারো। টোনা শত চেষ্টায় টুনিকে মানিয়ে নেয় আর তার ভাঙা ঠেলাগাড়ি নিয়ে কাজের জন্য বেরিয়ে পড়ে। টোনার ঠেলাগাড়ি একটু ভাঙা বলে কেউ তার গাড়িতে মাল তুলতে চায় না। কি গো কালু দাদা, রঙিন মরিচ তুলবে নাকি? দাও বস্তাগুলো আমার ঠেলা গাড়িতে উঠিয়ে। না না, আমার এত সুন্দর সুন্দর রঙিন মরিচ তোর ভাঙা ঠেলা গাড়িতে উঠাবো না। আর তাছাড়াও যে রোদ পড়েছে, তোর গাড়িতে মরিচ বাজারে নিয়ে যেতে যেতে শুকিয়ে যাবে। ওই তো ইগল দাদা অটো নিয়ে চলে এসেছে, আমি অটোতেই যাব। এখন দেখি কেউ আমার ঠেলা গাড়িতে মাল ওঠায় না, আমার এত দুঃখ কোথায় রাখবো? ইগল দাদা, এসো এসো, সবগুলো বস্তা অটোতে উঠাও। এরপর ইগল বস্তাগুলো অটোতে নিয়ে বাজারে চলে যায়। অন্যদিকে টোনা মন খারাপ করে আনমনে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে টোনা দেখতে পায় পথের ধারে শালিক ফুচকা নিয়ে বসে আছে। টোনা শালিককে দেখে তার কাছে চলে আসে। ফুচকা নিয়ে যান, ফুচকা, অনেক মজাদার ফুচকা, একবার খেলে বারবার খেতে চাইবেন। শালিক দাদা, তুমি ঠেলা গাড়ি না চালিয়ে ফুচকা বিক্রি করছো যে, ঠেলা গাড়ি আর চালাবে না তুমি? কি করব বল, ঠেলা গাড়ি চালিয়ে যে সেরকম ইনকাম করতে পারি না, তাই তো গাড়ি চালানোর পাশে পাশে ফুচকাও বিক্রি করি। হাত দুটো থাকলে যে চলবে না। বাহ শালিক দাদা, তোমার মাথায় তো বেশ বুদ্ধি। এমন বুদ্ধি তো আমার মাথায় আসেনি। কেন, তুই চাইলেও তো এখন থেকেই করতে পারিস। সকালবেলা ঠেলা গাড়ি চালাবি আর বিকেলে অন্য কাজ করবি, তাহলেই ভালো ইনকাম করতে পারবি। তাই করতে হবে শালিক দাদা। ঠিক আছে, এখন আমি আসি। টুনিকে বলে দেখি, টুনি নিশ্চয় একটা উপায় বলে দিবে। এসব বলে টোনা তার বাড়ির দিকে যেতে থাকে। যেতে যেতে হঠাৎ টোনাকে পেছন থেকে কেউ একজন ডাকতে থাকে। টোনা, বাবারে, একটু থাম না, আমি যে হাঁটতে পারছি না, আমাকে একটু সাহায্য কর। কেউ আমাকে ডাকছে মনে হলো। বৃদ্ধা মাসি, আপনি আমাকে ডাকছেন? হ্যাঁ রে বাবা, তোর গাড়িতে করে আমাকে কিছু দূর সামনে নামিয়ে দিবি, আমি যে হাঁটতে খুব কষ্ট পাচ্ছি। আচ্ছা ঠিক আছে বৃদ্ধা মাসি, আপনি আমার গাড়িতে উঠুন, আমি আপনাকে সামনে নামিয়ে দিচ্ছি। এরপর মিনু বৃদ্ধা টোনার ঠেলা গাড়িতে ওঠে আর টোনা মিনু বৃদ্ধাকে ঠেলে নিয়ে যেতে থাকে। কিছু দূর যেতেই মিনু বৃদ্ধা বলে,
টোনা বাবা রে, আর যেতে হবে না, এখানেই আমাকে নামিয়ে দে। বাবা রে, তুই অনেক ভালো, অনেক সৎ, তুই আমার অনেক বড় উপকার করলি, এজন্য আমি তোকে কিছু দিতে চাই। এই বলে মেনু বৃদ্ধা চোখ বন্ধ করে মনে মনে কিছু একটা বলতে থাকে, আর বলার সাথে সাথে টোনার ভাঙা ঠেলাগাড়িটি রূপার ঠেলাগাড়িতে পরিণত হয়। এসব দেখে টোনার চোখ বড় বড় হয়ে যায়। তুই এই রূপার গাড়িটা নিয়ে যা, আর সুখে থাক, তোদের সব অভাব কষ্ট দূর হয়ে যাবে। টোনা কিছু বলার আগেই মেনু বৃদ্ধা সেখান থেকে চলে যায়। টোনা কিছু না ভেবেই রূপার ঠেলাগাড়ি নিয়ে তার বাড়িতে ফিরে আসে আর সব কথা টুনিকে খুলে বলে। কি বলো টোনা, অচেনা এক বৃদ্ধা তোমাকে রূপার গাড়ি দিয়ে দিল? আমিও তো কিছুই বুঝতে পারছি না টুনি, ওই বৃদ্ধা মনে মনে কি বা বললো আর আমার গাড়ি রূপার হয়ে গেল। বৃদ্ধা হয়তো কোনো জাদু জানে। বাদ দাও, এসব জেনে আমাদের কি হবে, রূপার গাড়ি পেয়েছি, এতেই অনেক। টোনা, তুমি এখন এই রূপার গাড়ি নিয়ে কি করবে? কি আর করবো, কাল রূপার গাড়ি নিয়ে বেরিয়ে পড়বো। দেখো, সবাই আমার গাড়িতেই মাল তুলবে। কাল তোমার জন্য একটা সুন্দর শাড়ি আর টুকির জন্য জামা, আর সাথে অনেক ধরনের খাবারও নিয়ে আসবো, কেমন? কি মজা, কি মজা, বাবা আমার জন্য নতুন জামা নিয়ে আসবে। জামার কথা শুনে মেয়েটা কত খুশি হয়েছে, জামা গায়ে দিলে আরো অনেক খুশি হবে। এভাবেই টোনা টুনি কথা বলতে থাকে, আর দেখতে দেখতেই সেই দিন কেটে যায়। পরের দিন খুশি মনে টোনা রূপার ঠেলাগাড়ি নিয়ে কাজের জন্য বের হয়। তোতা দাদা, দাও তোমার বাজারের বস্তাগুলো আমার গাড়িতে উঠিয়ে তোমার দোকান অব্দি পৌঁছে দিয়ে আসছি। টোনা, তুই এত সুন্দর রূপার গাড়ি কোথায় পেলি রে? এসব জেনে তুমি কি করবে? দাও দাও, বস্তাগুলো উঠিয়ে দাও। না না টোনা, তোর গাড়িতে ওঠাবো না, তোর গাড়িতে কোনো ছাউনি নেই, তুই চলে যা। তোতা টোনার গাড়িতে বাজারের বস্তা উঠাতে চায় না, তাই টোনা আর কিছু না বলে গাড়ি নিয়ে কালুর জমির কাছে চলে আসে। কালু দাদা, এই যে আমি রূপার গাড়ি নিয়ে এসেছি, তোমার রঙিন মরিচগুলো আমার সুন্দর গাড়িতে দাও দেখি। তুই রূপার গাড়ি নিয়ে এসেছিস তো কি হয়েছে, আমি তোর গাড়িতে বাজারের বস্তা দেব না, তোর ওই গাড়ি থেকে অটোই ভালো, দূর হয় এখান থেকে। এসব কি হচ্ছে? আমি রূপার গাড়ি নিয়ে এসেছি, তবুও কেউ মাল তুলছে না। না না, এভাবে হাল ছাড়লে চলবে না, আমাকে আরো পরিশ্রম করতে হবে। বাড়িতে টুনিরা আমার অপেক্ষায় বসে রয়েছে। এসব বলে টোনা আবারও গাড়ি নিয়ে বনে বনে ঘুরতে থাকে, কিন্তু কেউই টোনার গাড়িতে মাল ওঠায় না। আর এভাবেই দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে। টোনা 1 টাকাও ইনকাম করতে পারে না। টোনা এই কষ্টে পুরো ভেঙে পড়ে। সারাদিন 1 টাকাও পেলাম না, আমি টুনিকে কি জবাব দিব? কোন মুখ নিয়ে টুনির সামনে যাব? এবার টুনি আমার কোনো কথাই শুনবে না, কিন্তু কি করার, চেষ্টা তো আর কম করলাম না। টোনা মনের দুঃখে এসব বলতে থাকে আর হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে এক সময় টোনা তার বাড়িতে চলে আসে। বাবা এসেছে, বাবা এসেছে। বাবা, কোথায় আমার নতুন জামা, কোথায়? টোনা, তুমি আমাদের জন্য কিছু আনোনি? কি হলো টোনা, তুমি কাঁদছো কেন? আমি ব্যর্থ টুনি, আমি ব্যর্থ। আমি সারাদিনেও কোনো টাকা ইনকাম করতে পারিনি। আর সৃষ্টিকর্তা, তুমি কেন আমাদের সাথে এমন করছো? কি, এখানে ডাইনি কোথা থেকে এলো? ভয় পেও না, আমি তোমাদের কিছুই করব না। আমি তোমাদের বাড়ির সামনের বটগাছে থাকি। তোমরা আমার ঘুমে প্রতিদিন বিরক্ত করো। এছাড়াও তোমরা গরিব হয়ে অনেক কষ্টে দিন কাটাচ্ছ, তাই মায়া করে আমি এক বৃদ্ধা সেজে টোনাকে রূপার গাড়ি দেই। কিন্তু ডাইনি, আমি তো কঠোর পরিশ্রম করেছি, অনেক চেষ্টাও করেছি, তবুও কোনো টাকা উপার্জন করতে পারিনি। আরে বোকা, আমি তোকে রূপার গাড়ি দিয়েছি ঠিক আছে, তুই গাড়িটা বিক্রি করে তোর বাকি জীবনটা সুখেই কাটাতে পারতি, কিন্তু তুই কি করলি? গাড়ি নিয়ে ঠেলতে বের হয়েছিস। এ মা, তাই তো, আমার মাথায় তো এই বুদ্ধি আসেনি। সব কাজ পরিশ্রম দিয়ে হয় না, কিছু কাজ বুদ্ধি করে করতে হয়। বুদ্ধি দিয়ে না করলে সেই পরিশ্রম বৃথা, তোর দ্বারাই কিছুই হবে না। তাই আমি আমার রূপার গাড়ি ফিরিয়ে নিলাম, আর এখন থেকে তোদের চিৎকার আমি শুনতে পারবো না। আমি আজই এখান থেকে দূরে চলে যাব। না না ডাইনি, চলে যেও না, আমার কথাটা একবার শুনে যাও।
ডাইনি টোনার কোনো কথাই শোনে না আর সেখান থেকে দূরে চলে যায়। আর টোনা তার বোকামির জন্য কপাল চাপড়াতে থাকে। হায় হায় রে, আমি কি করলাম? আমার বোকামির কারণে এত দামি রূপার গাড়ি হারিয়ে ফেললাম। এভাবেই টোনা কাঁদতে থাকে আর নিজের বোকামির জন্য অনুশোচনা করতে থাকে। দেখলে তো বন্ধুরা, সব কাজ পরিশ্রম দিয়ে হয় না, কিছু কিছু কাজ বুদ্ধি দিয়ে করতে হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টসে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।